আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শনিবার রাত থেকে গাজীপুর সহ সারা দেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে শুক্রবার রাতে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশে এই বিশেষ অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরের ঘটনার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয় সভায় সিদ্ধান্ত হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গাজীপুরে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা হবে। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তিনি কথা বলেন। ঢাকা মেডিকেলের অর্থোপেডিক ও বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে আহতদের খোঁজ খবর নেন উপদেষ্টা। আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছি এবং এটার সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে এবং তাদের সর্বোচ্চ যেন পানিশমেন্ট হয় এই ব্যবস্থা করা হবে। এটা ইনভেস্টিগেশনে আগে তো আমি পুরোটা বলতে পারবো না। যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান অপারেশন ডেভিল হান্টের বিষয়ে এখন আমরা জানতে সরাসরি চলে যাচ্ছি গাজীপুরে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, এবং সর্বশেষ এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে? লোপা, আসলে আনুষ্ঠানিকভাবে রাত 10টার পরপরই দেখেছি আমরা যে কেন্দ্রীয়ভাবে যে অপারেশন ডেভিল হান্ট হওয়ার কথা সারা দেশব্যাপী, বিশেষ করে আসলে গাজীপুরের যে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে মূলত সরকারের পক্ষ থেকে এই অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছে, সেটি মূলত রাত 10টার পরেই শুরু হয়েছে। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি জয়দেবপুর শিববাড়ির মোড় এলাকায়। এখানে কিছুক্ষণ আগে আসলে মূলত সেনাবাহিনী পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসিয়ে কিন্তু তল্লাশি করা হয়েছে। আমরা দেখেছি যে প্রত্যেকটি যানবাহনকে আসলে থামিয়ে তল্লাশি করা হয়েছে এবং প্রত্যেকটি মানুষই যারা এই সড়কে চলাচল করেছেন তারা কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জেরার মুখে পড়েছেন। এবং শুধু এই মোড়ে নয়, আমরা দেখেছি গাজীপুরের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া যে সমস্ত আসলে ক্রাইম জোন হিসেবে চিহ্নিত যে এলাকাগুলো রয়েছে সেখানেও সাদা পোশাকে অভিযান পরিচালনা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে আপনাকে একটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে আনুষ্ঠানিকভাবে এই অভিযান, যৌথ বাহিনীর যে অভিযান বলা হচ্ছে, সেটি মূলত আগামীকাল সকালে একটি বৈঠক রয়েছেন যেখানে আসলে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন এবং সেখানেই মূলত সিদ্ধান্ত হবে তারা কখন, কিভাবে, কোথায় আসলে এই অভিযানটি পরিচালনা করবেন। এমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। তবে আজকে যে বিচ্ছিন্ন অভিযান চলছে সেটি মূলত আসলে গাজীপুরে প্রায় হয়ে থাকে। আর বিশেষ করে আপনি জানেন, যেহেতু শুক্রবার রাতে শিক্ষার্থীদের উপর একটি হামলার ঘটনা ঘটেছে এবং আজকে সন্ধ্যার পরেও বৈষম্য বিরোধী আন্দোলনের একজন কর্মীর উপরে আসলে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। তো এইসব পরিবেশকে আসলে কেন্দ্র করেই মূলত গাজীপুরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত গাজীপুরকে সন্ত্রাস মুক্ত করা না যাবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অভিযান চলমান থাকবে এবং সন্ত্রাসীদেরকে আসলে যারা চিহ্নিত সন্ত্রাসী রয়েছেন, বিশেষ করে যারা পতিত স্বৈরাচারের দোসর হিসাবে এখনও আসলে দেশে বিশৃঙ্খলা চেষ্টা করার অপচেষ্টা করছেন, তাদেরকে আসলে নির্মূল করা না পর্যন্ত মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের এই অভিযান কার্যক্রম অব্যাহত রাখবেন। আর এছাড়া গ্রেপ্তারের সংখ্যা আসলে ওইভাবে এখন পর্যন্ত বলা যায়নি, তবে পুলিশের একটি সোর্সের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে আসলে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে আসলে অসমর্থিত সূত্রে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো অভিযান চলমান রয়েছে, আমরাও আসলে অভিযানকে ফলো করছি। তা সবশেষ খবর আপনাদেরকে আবার জানিয়ে দিব। আমরা জানছিলাম গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের বিষয়ে সর্বশেষ খবর।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অযথা কালক্ষেপণের কোনো ইচ্ছা নাই উল্লেখ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, জরুরি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ৬ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ উপলক্ষে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ের ঐক্যমত্য প্রতিষ্ঠার চেষ্টা করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। নজরানা চৌধুরীর রিপোর্ট। ৬ সংস্কার কমিশন তাদের চূড়ান্ত সুপারিশমালা ইতোমধ্যে সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছেন। সারসংক্ষেপ আকারে কিছু সুপারিশ প্রকাশিত হয়েছে। শনিবার এই কমিশনগুলোর প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা হলো। এ উপলক্ষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, যেসব সুপারিশ নিয়ে বিতর্ক হওয়ার কোনো সুযোগ নেই, সেগুলো তারা ইতোমধ্যেই বাস্তবায়ন করা শুরু করে দিয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে মতকে বোঝানোর চেষ্টা করা হবে। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ফেব্রুয়ারি সেকেন্ড উইকের মধ্যে আলোচনা করতে, ফেব্রুয়ারি মাঝামাঝির মধ্যে আলোচনা করতে আগ্রহী, এবং আমি আপনাদের আগেও বলেছি, যদি ওনারা রাজি থাকেন রোজার মধ্যেও আলোচনা কন্টিনিউ করবে। সর্বোচ্চ পর্যায়ে আপনার ঐক্যমত প্রতিষ্ঠার চেষ্টা করা হবে। আশু করণীয়, মধ্যমেয়াদে বাস্তবায়নযোগ্য এবং দীর্ঘমেয়াদী সুপারিশ, এই 3 ধরনের সুপারিশ করা হয়েছে সংস্কার কমিশনের প্রতিবেদনে। এর মধ্যে সংবিধান সংস্কার কমিশনে আশু করণীয় বলে কিছু নেই। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য জরুরি শুধুমাত্র এমন সংস্কার কাজেই বর্তমান সরকার হাত দেবে বলেও জানান আইন উপদেষ্টা। আপনাদের মাধ্যমে আমি নিশ্চিত করে বলতে চাই, আমাদের এই সরকারের অযথা এই সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই। এটা নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। জুলাই ঘোষণা কবে প্রকাশ করা হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, জুলাই ঘোষণা একটি ঐক্যের দলিল হবে, এটি কোনো আইনি দলিল নয়। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন করে সম্মানের সাথে বিদায় নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, গত 5 আগস্টের পরও চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি। দেশের দুঃশাসন যতদিন থাকবে ততদিন জামায়াতকে আন্দোলন চালিয়ে যেতে হবে। শহীদদের আত্মার সাথে বেইমানি করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, 24-এর গণহত্যার বিচার হতে হবে। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন করে সম্মানের সাথে বিদায় নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। নিজের বাড়িঘর ছাড়া অন্য কোনো জায়গা দেখে না, তাদের এদেশের শাসক হওয়ার কোনো অধিকার নেই। যেই জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমেই উন্নয়ন পৌঁছে দেওয়া। কিন্তু তাই বলে অন্যরাও বঞ্চিত হবেন না। যার যেটা ন্যায্য পাওনা তারা সেটা পাবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে বিশ্বব্যাপী ভিন্নভাবে উপস্থাপন করতে পতিত সরকার ষড়যন্ত্র করে যাচ্ছে। এর সাথে ভারতের গণমাধ্যমও জড়িত বলে মনে করেন তিনি। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত এখন যে আচরণ করছে তা আশা করা যায় না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে তারা এসব কথা বলেন। হাসান জাবেদের রিপোর্ট। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল করতেই শুধু আন্দোলনই নয়, গ্রাফিতিও অনন্য ভূমিকা রেখেছিল, যা এখনও সারা দেশের দেয়ালে দেয়ালে দৃশ্যমান। সেই গ্রাফিতি নিয়ে এবার বই লিখেছেন সাংবাদিক জিএম রাজীব, যার নাম দিয়েছেন দ্রোহের গ্রাফিতি। বইটির প্রকাশনা উৎসবে এসব গ্রাফিতির নানা দিক তুলে ধরেন বক্তারা। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, গণ অভ্যুত্থান সফল হলেও একে ভিন্নভাবে উপস্থাপনের ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, গুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে,
ওদের মানে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার। এটা কেন করছে জানো? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। ওয়ার্ল্ডে বুঝাইতে যাচ্ছে যেই তুমি যেটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না। শফিকুল আলমের বক্তব্যকে সমর্থন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগের লোকজন এখনও হত্যার হুমকি দিচ্ছে। সবাইকে পতিত সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। আমার অবাক লাগে যে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো ওখানকার মিডিয়া, কিছু সাংবাদিক ওই একই ধরনের বয়ান তৈরি করছে। শেখ হাসিনা যেমন করেছেন, সে এক ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে বয়ান তৈরি করছে। এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজের যে বিকাশ হওয়ার সম্ভাবনা যেটা তৈরি হয়েছে, এটা কোনোভাবেই তারা করছেন না, কি বলে, এটা সহ্য করতে পারছেন না। শুধুমাত্র শেখ হাসিনার মুক্তি, এটা কেন? এটা একটা গণতান্ত্রিক দেশের কাছ থেকে তো আমরা এটা আশা করতে পারি না। রিজভী আরও বলেন, কোনোভাবেই ইউনূস সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না, তবে গঠনমূলক সমালোচনার মাধ্যমেই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। 11 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 10 দিন জেলায় জেলায় সভা সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। পরে বিভাগীয় শহর ও মহানগরে একই কর্মসূচি পালন করা হবে। শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। বলেন, ভারতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে বিএনপির এই কর্মসূচি। ফ্যাসিবাদের দোসরদের প্রতি সরকারের যেভাবে কঠোর হওয়ার দরকার ছিল তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অবিলম্বে ফ্যাসিস্টদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে না পারলে আবারও হাসিনার দোসরদের পরাস্ত করা কঠিন হবে। ফেব্রুয়ারি মাসে আমাদের রাজনৈতিক কর্মসূচি থাকবে, চলমান রাজনীতি এবং অন্যান্য বিষয়ে। আমরা সেই কর্মসূচি 10 দিনের মধ্যে আমরা 64টি জেলা সভা সমাবেশ হবে। সেখানে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে জ্যেষ্ঠ নেতৃবৃন্দ তারা এই সভা সমাবেশে উপস্থিত থাকবেন। দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ না দিলে আমরণ অনশন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে 3য় ধাপে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি থেকে তারা এই হুঁশিয়ারি দেন। কর্মসূচিতে অংশ নেওয়া সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের অভিযোগ, প্রথম 2 ধাপে সুপারিশপ্রাপ্তরা কাজে যোগ দিতে পারলেও 3য় ধাপে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ অন্যায়ভাবে আটকে দেওয়া হয়েছে। গত বছরের 31 অক্টোবর 3য় ধাপে 6,531 জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের সুপারিশ করা হয়। পরে নিয়োগ না পাওয়া 31 জন উচ্চ আদালতে রিট করলে গত 5 ফেব্রুয়ারি ফলাফল বাতিল করে আদালত। এরপরে আন্দোলনে নামে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। যেখানে আমাদের রাষ্ট্র সম্মানিত করেছিলেন তার চাইতে 1000 গুণ সম্মান কেড়ে নিচ্ছে। কারণ আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে, এতদিন আমরা রাস্তায় দাঁড়িয়ে ছিলাম না, আমরা চাই নাই রাস্তায় দাঁড়াই থাকতে। সরকার কেন আমাদের রাস্তায় এনে দাঁড় করিয়েছেন? আমাদের অতি দ্রুত 6,531 জনের চাকরি ফিরিয়ে দিয়ে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক। সাপ্তাহিক ছুটির দিনে লেখক পাঠকের মিলন মেলায় জমে উঠেছে বইমেলা। দর্শনার্থীরা বলছেন বইয়ের টানেই মেলায় ছুটে আসা। তবে বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশকদের। শনিবার মেলায় নতুন বই এসেছে 102টি। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। ছুটির দিন মানেই অমর 21 গ্রন্থমেলায় বাড়তি ভিড়। বইপ্রেমীরা পরিবার বন্ধুবান্ধবদের সঙ্গে ছুটে আসেন মেলায়। শনিবার দুপুর থেকেই পাঠক দর্শনার্থীরা আসতে শুরু করেন মেলায়। বেলা গড়ানোর সাথে বাড়তে থাকে ভিড়। মেলায় আগতরা কেউ পছন্দের বইয়ের সন্ধানে ব্যস্ত, কেউ বা ঘুরে ফিরে দেখছেন। দিন শেষে এসে বইমেলাটা আড্ডা হতো আর কি, এখন আর সেটা হয় না। এখনো মাঝে মাঝে আসি আর কি বইমেলায়। সবসময় বই পড়া হয়, অনলাইন থেকেও কেনা হয়। অনেক কষ্টে একটা দিন বের করে আমরা সবাই ঘুরতে আসছি। বই কিনবো, ঘুরবো, মজা করবো। দর্শনার্থীর ভিড় থাকলেও বিক্রি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বিক্রেতাদের। প্রতি বছরের ছুটির দিনগুলিতে
কাস্টমারের চাপ বেশি থাকে। দর্শনার্থী আজকে অনেক আসছে, দেখতে পাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত বেচা বিক্রি তেমন সাড়া পায় নাই। আর লেখকরা জানান পাঠকদের আগ্রহই তাদের নতুন বই লেখার অনুপ্রেরণা। আমরা যত পাই, যেটাই পাই, তার পরবর্তীতে আমাদের যে আরেকটা তৃষ্ণা জাগ্রত হয়, সেটা থেকেই আমার এই কাব্য। তো বইমেলা যারা আসেন আমার মনে হয় তারা বই আসলে পছন্দই করেন, সেজন্যই আসেন। এদিন বইমেলায় নতুন বই আসে 102টি, যার মধ্যে রয়েছে লেখক রেহানা আকবর শিলার বই ত্রয়ী। তো পরিবারের সদস্যদের বিভিন্ন যাপিত জীবনের বিভিন্ন খুনসুটি। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির মধ্যে অনুপ্রবেশ করে যেন কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে খিলগাঁও থানা আয়োজিত কর্মশালায় তিনি একথা বলেন। আফরোজা আব্বাস বলেন, দীর্ঘদিন চরম ত্যাগ ও ধৈর্যের মাধ্যমে যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে মূল্যায়ন করতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে নারীদের কাউন্সিলর হিসেবে পূর্ণ মর্যাদা দিতে সংস্কারের আহ্বান জানান তিনি বলেন, বিএনপির 31 দফার মধ্যেই রাষ্ট্র কাঠামো ভারসাম্য ও গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে। বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু সংস্কারের নামে অযথা কালক্ষেপণ না করে নির্বাচন আয়োজনে সরকারকে আহ্বান জানান। এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিএনপি আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় একটি বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। কাজী মনির বলেন, স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে দেশে কোনো আইনের শাসন ছিল না। দুর্নীতি লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আলু চাষিদের সুরক্ষা প্রদানে হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া কৃষকদের জন্য সহনীয় পর্যায়ে আনা প্রয়োজন। আর এজন্য হিমাগার শিল্পকে কৃষিভিত্তিক শিল্প ঘোষণা করার দাবি জানিয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। শনিবার সকালে রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়। এ সময় হিমাগার মালিকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট খাতের জন্য বিদ্যুৎ বিল ও ব্যাংক ঋণের সুদের হার কমানোর দাবি জানান। সেই সাথে উৎসে কর কর্তন ও ভ্যাট প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া চলতি বছরে হিমাগারে আলু সংরক্ষণের জন্য কেজি প্রতি ভাড়া 8 টাকা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। সরকারের নীতি সহায়তার পাশাপাশি যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে হিমাগার শিল্প ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলেও জানান তারা। বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে সৌদি আরব প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, রিয়াদে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলমগীর কবির। সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, নোয়াখালী জেলা বিএনপির প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উপদেষ্টা মোহাম্মদ সাইফুল চৌধুরী। উপস্থিত ছিলেন প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির নেতাকর্মীরা। পবিত্র নগরী মদিনায়ও বিপুল সংখ্যক বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এনটিভি মদিনা প্রতিনিধি ফরহাদ জানান, মদিনায় বাংলাদেশিদের অনলাইন ভিত্তিক পরিষেবা প্রাপ্তি সহজীকরণের যাত্রা শুরু করেছে মোল্লা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম। প্রতিষ্ঠানটির পরিচালক রায়হানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাভেলসের স্বত্বাধিকারী বাহার উদ্দিন মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মদিনার বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন সুলতান মিডলস্টের সিইও হৃদয় সুলতান ও মোহাম্মদ উল্লাহ মাহদি ও আবুল হোসেন। নতুন বিনিয়োগের কারণে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ অব্যাহত রয়েছে বলে জানান বক্তারা। শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের জেদ্দায়।
এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, বৈশাখী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এই উৎসবের আয়োজন করে। দেশি বাহারি পিঠা প্রদর্শনের মাধ্যমে প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো হয় প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে। পিঠা উৎসব উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মাহফুজুর রহমান। সাধারণ সম্পাদক স্যার তাজুল আলম দীপুর সঞ্চালনায় অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ছিলেন অজিউল্লাহ মিয়া। উপস্থিত ছিলেন আল আয়াত বিন উজ্জ্বল কোম্পানি লিমিটেডের এমডি উজ্জ্বল হোসেন, আতাউর রহমান ভূঁইয়া, দেলোয়ার সরকার সহ অন্যরা। কুয়েতে অনুষ্ঠিত হল প্রবাসী বাংলাদেশিদের এক মিলন মেলা। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, ফাল্গুনী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতের ফ্যামিলি ফোরাম ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে তত্ত্বাবধানে ছিলেন আতাউর রহমান খান, মনির হোসেন বাবু, মোহাম্মদ মনিরুল ইসলাম সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন তাদের কৃতজ্ঞতা জানান আয়োজকরা। অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন মনির হোসেন বাবু ও শিল্পী। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার।